মেয়ে যদি রাজ্য চালাতে পারে তাহলে একটা মেয়ে সবই পারে। তাছাড়া ভবিষ্যতে যদি আমার কাজের জায়গা না থাকে তো সুইসাইড করা বা এই সমস্ত জিনিসপত্র ছাড়া আমি করব কি করে? সুইসাইড না করলেও তো অনাহারে মরে যাব। কারণ আমার পেছনে তো বদনামের ধাব্বা লেগে। আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি লকডাউনের টাইমে আমাদেরকে এটি অ্যাডভাইস করেছিলেন কি তোমরা যা খুশি চপ ভাজো, তেলে ভাজা ভাজো, চা বানাও, ঝালমুড়ি করো, বাট তোমরা করো, বসে থাকবে না। আজকে এই যে রাশিয়ান দিদি আপনারা বলছেন কি আমার দোকানের নাম টিয়ামো, এখানে রাশিয়ান দিদি, ওখানে ওনারা যেই এলাকাকে আমি বদনাম করছি সেই এলাকার লোকের মানসিকতা চিন্তা করুন। একটা ঠিকঠাক স্মার্ট কোনো মেয়ে, যেটা আপনারাই বলেন, ওই মেয়েটাকে দেখে আর অন্য কোনো নাম দেওয়া গেল না, নাম দেওয়া হলো রাশিয়ান দিদি। এটার ওনার কেন মানে কি ডাবল মিনিং আমি কোনোদিন খুঁজে দেখতে যাইনি, বিকজ আমি জানি আমার দোকানের নাম টিয়ামো, আমি এখানে আমার কাজ করতে এসে। ওই তরফ থেকে কথা আসছে যে আমি নাকি এলাকা বদনাম করছি। এখন আমি অলরেডি অন্য জায়গায় অন্যত্র ব্যবস্থা করার চেষ্টাও করছিলাম, আমাকে সেখানে বলা হচ্ছে না আমি আপনাকে জায়গা দেব না, আপনার নামে অলরেডি অনেক বদনাম আছে, আমার ফ্যামিলি মানা করছে। তুমি আমাকে কাজ করে খেতে দেবে না, ঠিক আছে, তুমি আমার আগামী দিনের প্রত্যেকটা জায়গাকেও নষ্ট করে দেবে না। একটা স্কুটি যদি এসে পেছন থেকে হালকা ধাক্কাই মারে তাহলে তো আমার প্রাণটা শেষ হয়ে যাবে। তখন আমি ব্যবসার কথা চিন্তা করার সময় মনে হলো কি আমি নিজে প্রচন্ড চা প্রেমী, তো আমার চা খুব ভালো লাগে, তো মনে হলো একটা ছোট স্টল দিই, তারপরে আমি একটা বড় ব্র্যান্ড বানাবো। যেমন দেখুন আমাদের চোখের সামনে উদাহরণ আছে এমবিএ চায়ওয়ালা, যে ডলি চায়ওয়ালাকেও বলা যায় আজকে সে দুবাইতে গিয়ে আমাদের দেশের নাম রোশন করে। যখন ভোট দিতে যান তখন যে সমস্ত অভিনেত্রীরা যে সমস্ত এই মুহূর্তে নেত্রী হয়েছেন তাদের প্রোফাইল গুলো দেখেন না, তারা তো বিকিনি পরে সব ছবি দিয়ে বেড়ায়। বলছি সেগুলোতে কোনো অসুবিধা হয় না? না তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে মেনে নিতে? শুধু চা বিক্রেতা যাতে ওই রকম মানে তার লাইফস্টাইল হাইফাই না হয়। চা বিক্রেতা মানে কি থাকবে? চা বিক্রেতা মানে একটা নোংরা কাপড় চোপড় পরে একদম শুধু চা দেবে, মানে এইরকম হাইফাই কোনো একটা মহিলা যদি নিজেকে স্টাবলিশ করে সেই কাজটা করে তাহলে সহ্য হয় না। আমি একটা জিনিস বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে, আমাদের রাজ্যে আপনি প্রথমেই শুরু করলেন মহিলা মুখ্যমন্ত্রী, আমি বলি মহিলা মুখ্যমন্ত্রী হলে অসুবিধা নেই, কিন্তু মহিলা চা বিক্রেতা হলে একদমই তাই, আমি সেটাই দেখতে পাচ্ছি যে মহিলা মুখ্যমন্ত্রী হোক, ওনার অ্যাডভাইস মেনে আজকে পুরো উনি রাজ্য চালাচ্ছেন, ওনার ডিসিশনই শেষ কথা। ওনার থেকে ইন্সপিরেশন নিয়ে যদি আমিও কিছু করি, চা বিক্রি করা চলবে না। আমাকে বলা হচ্ছে যে পড়াশোনা শিখে চা বিক্রি, আর তাছাড়া এত স্টাইল মেরে আবার চা কিসের? ও কি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে? মানে চা বিক্রি করতে গেলে আমাকে হত দরিদ্র হতে হবে, মানে নোংরা ভাবে একদম, মানে মানুষ চোখের জল প্রচন্ড পছন্দ করে। আমি যেটা দেখলাম যে আপনি যখন থানায় গেলেন এই বিষয়টাকে নিয়ে কি বলতে চান? থানায় যখন আমি গেলাম তো ওসি বাবু আমাকে পুরো সুন্দরভাবে বুঝিয়ে বললেন কি যে দেখুন পুরো ব্যাপারটাই বেআইনি, এখানে কোনো দোকান খোলা যেমন কারোর অধিকার নয়, সেরকম দোকান বন্ধ করারও কারোর অধিকার নেই, এটা প্রশাসনের দায়িত্ব। এবার আপনি যদি চান যে, আমি বুঝতে পারছি আপনার সাথে অন্যায় হয়েছে, এটা উনিও স্বীকার করেছেন যে হ্যাঁ অন্যায় হয়েছে, কেন উইদাউট ইনফরমেশন প্রশাসনও পারে না কোনো ব্যবসাকে, চলতি ব্যবসাকে ওঠাতে। তো সেক্ষেত্রে উনি দাঁড়িয়ে থেকে আমার দোকান খোলাতে পারবেন না, কিন্তু হ্যাঁ আমি যদি দোকান খুলতে চাই আমি দোকান খুলতে পারি, কিন্তু দোকান খোলার সময় যদি কোনো ঝামেলা হয় তখন উনি এসে আমাকে সহায়তা করবে। আর যদি আমি এটার আর বড় কোনো অ্যাকশন নিতে চাই তাহলে আমি যখন হাইকোর্টের সাথে মানে হাইকোর্টে যাই। এবার আমি চিন্তা করছি ম্যাডাম যে এন্ড অফ দ্য ডে আমরা মেয়েরা আমরা কিন্তু সবকিছুই না কোথাও না কোথাও খুব ইমোশনাল মন দিয়ে ভাবি। তো আমি চিন্তা করছি যে আমি যেতেই পারি হাইকোর্টে, পড়াশোনা অতটুকু আমার বাবা মা শিখিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে আমি লড়তেই পারি, কিন্তু আজকে চিন্তা করুন যদি আমি হাইকোর্টে যাই, আমার সাথে সাথে যে সবজিওয়ালা, মুরগিওয়ালা বা পুরো পাশাপাশি যে দোকানের লোকগুলো আছে তারা তো আজকে ফ্যামিলি ম্যান, তাদের তো খাওয়া দাওয়া পড়াশোনা সবই ওদের ওই দোকানটির উপর ভরসা করে, তো আমি নিজের স্বার্থে ওদেরকে উঠিয়ে দেবো? আর তাই জন্য আমি আজও চাইছি যে জিনিসটা যেন টেবিলের সমাধান হয়ে যায়, আমাকে আমার সম্মান ফিরিয়ে দিক। আমি ওখানে কোনো অন্যায় করিনি, কিচ্ছু করিনি, আমি শুধু ওখানে হার্ডওয়ার্ক করে নিজের ব্র্যান্ড বানাতে চাইছি। আমি চাই যে এক সলা পরামর্শ করে বসে যে জিনিসটা যেন আমার সম্মান আমায় ফিরিয়ে দেওয়া হয়, এবং আমি আমার যে মালপত্র আছে সেগুলো বিক্রি করে আমি আমি অন্যত্র চলে যাই। কারণ মেয়েদেরকে আমি বুঝে গেছি এই পুরো ব্যাপারটাকে, যে একটা মেয়েকে না একমাত্র আপনি নামাতে পারবেন শুধুমাত্র তার ওই ক্যারেক্টারকে সামনে এনে। আজকে আমাকে বলা হচ্ছে যে ওনার পার্সোনাল আইডিতে অনেক কুরুচি সম্পন্ন ভিডিও ফটোজ আছে।
আজকে ম্যাম একটা কথা বলুন, আমাদের পার্সোনাল লাইফকে সামনে নিয়ে আসা এটাও তো একটা আইনত মানে দণ্ডনীয় জিনিস। আজকে পার্লামেন্টের যিনি মেম্বার, অনেক লেডি মেম্বার আছে, তাদের ইনস্টা প্রোফাইল দেখলে তো সেখানে তো তারা তাদের নিজের মতো জিনিসটা করে। এটা নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, আপনারা প্রত্যেকেই জানেন যে ভাইরাল চা যেটা রাশিয়ান টি দিদি বলা হচ্ছিল, সেটা কার্যত বন্ধ হয়ে গেছে। বন্ধ কারা করেছে, কি করেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। আর একটা জিনিস, আমাদের রাজ্যে শিক্ষিত বেকাররা এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তায় কেন বলুন তো? এর আগেও আপনাদেরকে দেখিয়েছে একটা ডিরেক্টর 2 বছর কাজ না পেয়ে চপ ভাজছে, তেমনি ঠিক এই যে পাপিয়াদি রয়েছেন, যে তিনি চায়ের চায়ের প্রফেশন বেছে নিয়েছে, যে একটা ছোট্ট চা দোকান করে নিজে স্বাবলম্বী হবে। বলছে চাকরি বাকরি তো নেই, চা দোকানও করা যাবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে কি করে খাবে বলুন তো? এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত পাপিয়াকে আজকে আমাদের বঙ্গ টিভিতে আনা, কারণ তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন বলছেন। কেন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা মেয়ে জীবন যুদ্ধে লড়াই করা, এই মুহূর্তে দাঁড়িয়ে জীবন যুদ্ধে হেরে গিয়ে কেন আত্মহত্যার পথ বাঁচবেন? সেই জন্যই বঙ্গ টিভিতে আজকে নিয়ে এসেছি। রীতিমতো দিদি আত্মহত্যা কেন করতে চাইছেন, আর আপনি রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি এটা মনে করি যে এডুকেশন আমাদের মাইন্ডকে ব্রড করতে শেখায়, এবং এটি শেখায় কি যে জীবনে কোনো কাজই ছোট নয় বা কোনো কাজই বড় নয়। এই কথাটা মনে রেখে আমি চিন্তা করলাম যে আর লোকের আন্ডারে দাসত্ব না করে নিজের পায়ে নিজে দাঁড়াবো। কারণ আমরা মেয়েরা চাইলে সব পারি। একটা মেয়ে যদি রাজ্য চালাতে পারে তাহলে একটা মেয়ে সবই পারে। তাছাড়া আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তিনি লকডাউনের টাইমে আমাদেরকে এটি অ্যাডভাইস করেছিলেন কি তোমরা যা খুশি চপ ভাজো, তেলে ভাজা ভাজো, চা বানাও, ঝালমুড়ি করো, বাট তোমরা করো, বসে থাকবে না। বেকারত্ব ইজ নট দ্য সলিউশন। তো সেই কথা চিন্তা করে সব জায়গাকার এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমি ভেবেছিলাম একটা ছোট্ট চায়ের দোকান আমি খুলবো। বিকজ আমাকে ব্যাকআপ দেওয়ার কেউ নেই। আমি যদি হেরে যেতাম বা আমি যদি বিজনেস চালাতে না পারতাম, আমার সেটা পুরোপুরি ক্ষতি হয়ে যেত। সেই অ্যাঙ্গেলে চিন্তা করে জাতীয় সড়কে কিছু মানুষের অনুমতি নিয়ে আমি কাজটি শুরু করি। এখন আমার বিভিন্ন চারিত্রিক মানে আমার পার্সোনাল আইডি কে সামনে এনে আমাকে বিভিন্ন রকম ভাবে ক্যারেক্টার ওয়াইজ ছোট করে একটা মেয়েকে যেই একটা অ্যাঙ্গেল থেকে দমন করার জায়গা থাকে, যে তার চরিত্র, সেটাকে সামনে এনে আমাকে বলা হচ্ছে যে আপনি উঠে যান। তাও যদি মানতাম কি হ্যাঁ আমাকে বলা হলো উঠে যেতে, তাদের অসুবিধা হচ্ছে, আমি চুপচাপ চলে যেতাম উইদাউট এনি ইনফরমেশন। এরকম নোটিশ চিপকে দেওয়া হয়েছে এবং পরে কনফার্ম করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে কি প্রশস্ত গ্রামবাসীর তরফ থেকে জানানো যাইতেছে যে এই গ্রামে এই চায়ের দোকানটি অনির্দিষ্টকালের জন্য ব্র্যাকেটে চিরকালের জন্য বন্ধ করা হলো। এইরকম কোনো, আমি যতদূর আমার ধারণা যে কোনো আইনি প্রশাসনও কিন্তু হঠাৎ করে রাতারাতি এরকম কোনো কিছু বন্ধ করতে পারে না, যদি না সেখানে কোনো ইল্লিগাল জিনিসপত্র হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা আর এই মৌরলি প্রথা, যেটা মানে পঞ্চায়েত প্রথা, যে এই সমস্ত ব্যাপার আছে যে গ্রামবাসী বন্ধ করে দিচ্ছে, এইসব তো এখনকার দিনে নেই। এইগুলো তো সবই তো রাজ্য সরকার, সরকারের দায়িত্ব। তা সত্ত্বেও আমি চুপচাপ ছিলাম যে ঠিক আছে, হতে পারে সমস্যা, সমাধান হয়তো হবে। কিন্তু সমাধান তো দূরের কথা, ওই তরফ থেকে কথা আসছে যে আমি নাকি এলাকা বদনাম করছি। এখন আমি অলরেডি অন্য জায়গায় অন্যত্র ব্যবস্থা করার চেষ্টাও করছিলাম। আমাকে সেখানে বলা হচ্ছে না আমি আপনাকে জায়গা দেব না, আপনার নামে অলরেডি অনেক বদনাম আছে, আমার ফ্যামিলি মানা করছে। তুমি আমাকে কাজ করে খেতে দেবে না, ঠিক আছে, তুমি আমার আগামী দিনের প্রত্যেকটা জায়গাকেও নষ্ট করে দেবে। আজকে এই যে রাশিয়ান দিদি, আপনারা বলছেন কি আমার দোকানের নাম টিয়ামো, এখানে রাশিয়ান দিদি, ওখানে ওনারা যেই এলাকাকে আমি বদনাম করছি, সেই এলাকার লোকের মানসিকতা চিন্তা করুন। একটা ঠিকঠাক স্মার্ট কোনো মেয়ে, যেটা আপনারাই বলেন, ওই মেয়েটাকে দেখে আর অন্য কোনো নাম দেওয়া গেল না, নাম দেওয়া হলো রাশিয়ান দিদি। এটার ওনার কেন মানে কি ডাবল মিনিং আমি কোনোদিন খুঁজে দেখতে যাইনি। বিকজ আমি জানি আমার দোকানের নাম টিয়ামো, আমি এখানে আমার কাজ করতে এসেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন অন্যত্র ব্যবস্থা করতে যাচ্ছি, তখন আমাকে কেউ জায়গা দিচ্ছে না। চা বিক্রি করবো, চায়ের স্টল করবো, কেন বেছে নিয়েছিলেন? চা বিক্রি করবো কেন? প্রথম কথা, কোয়ালিফিকেশনটা একটু জান। হ্যাঁ, আমি ইংলিশ অনার্স গ্রাজুয়েট। আমি এভিয়েশন ম্যানেজমেন্ট করেছি গ্রাজুয়েশনের পরে ফ্র্যাঙ্কফিন থেকে একটা। তারপরে আমি ওটার পরে আমি কাতার এয়ারওয়েজ এর জন্য ফ্লাই করার জন্য সিলেকশন আমার হয়ে যায়। তারপরে লকডাউন পড়ে যায় এবং আমাকে আর সেখান থেকে আমি কল পাই না। তারপরে আমি বিভিন্ন কর্পোরেট অফিসে জব করেছি এবং লাস্টে বাবা মারা যাওয়ার ঠিক কিছুদিন আগে আমি চিন্তা করলাম কি এডুকেশন ইন্ডাস্ট্রিতে থাকি, বাবার সাথে থাকবো, সেজন্য আমি এডুকেশন ইন্ডাস্ট্রিতে আসি। তারপরে যখন বাবা মারা যান এবং আমি তখনও আমার চাকরিটা না, আমার মাও 2003 তে মারা গেছেন। তো যখন আমি স্ট্যান্ডার্ড 3 তে পড়তাম,
তো ন্যাচারালি এবার যখন আমার বাবা মারা যান তখন আমি চিন্তা করতে শুরু করলাম কি যে এডুকেশন ইন্ডাস্ট্রিতে এই 10টা 5টার কাজের মধ্যে না জীবনটা বড্ড বদ্ধ হয়ে গেছে। আমি চাইছিলাম নিজের পায়ে দাঁড়াতে, কারণ মেয়েরা কোনো জায়গায় ওঠা মানেই তাদেরকে বিভিন্ন নেগেটিভ প্রপোজালের মধ্যে দিয়ে যেতে হয়। আমিও এখানে কিন্তু কোনো রকম মানে আলাদা নই। তো একটা টাইমে না মন থেকে ধিক্কার এসেছিল যে এই লোকের ভুলভাল প্রপোজাল, এই লোকের কথা শোনানো, এইসব থেকে এবার বেরোতে হবে। এবার আমি কিছু করব। তখন আমি ব্যবসার কথা চিন্তা করার সময় আমার মনে হলো কি আমি নিজে প্রচন্ড চা প্রেমী, তো আমার চা খুব ভালো লাগে, তো মনে হলো একটা ছোট স্টল দিই, তারপরে আমি একটা বড় ব্র্যান্ড বানাবো। যেমন দেখুন আমাদের চোখের সামনে উদাহরণ আছে এমবিএ চায়ওয়ালা, যে ডলি চায়ওয়ালাকেও বলা যায় আজকে সে দুবাইতে গিয়ে আমাদের দেশের নাম রোশন করছেন। ঠিক আছে, তো এই সবের থেকে ইন্সপিরেশন নিয়ে হ্যাঁ, তাহলে তাহলে এইসব থেকে জানার পর আমাকে বলা হচ্ছে যে আমাকে বিভিন্ন কমেন্টে আসছে, লোক বলছে যে পড়াশোনা শিখেছে যখন তাহলে চা কেন করবে। এটা শুধুমাত্র উনি চা করতে আসেননি, উনি অন্য কোনো ব্যবসা করতে এসেছেন চাটাকে সামনে রেখে। এইটা কেন, মানে আমি যে সমস্ত জায়গা থেকে আসছি সেখানে কি অপশনের অভাব ছিল যেখানে আমাকে একটা হাইওয়ের ধারে ছোট্ট গুমটিতে বসে অন্য ব্যবসা করতে হতো? আর মেয়েদের কি কি মানে মেয়েদের কি কোনো অপশনের অভাব আছে? মানে এটা একটা মেয়ে হয়েই বলছি যে মেয়েরা তো মানে মেয়েদের তো কোনো অপশনের অভাব নেই। তাহলে ওই কঠোর পরিশ্রম করে রাত 12টা পর্যন্ত আমি ওইখানে বসে থাকতাম, আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে বাড়িতে আসতাম। আমাকে সবাই বাড়িতে আমার যে দিদি ফিদি যারা রিলেটিভ আছে তারা সবাই বলতো যে তুই করিস না এরকম, কিন্তু কি দুটো ছেলেকে পয়সা দিতে হবে, আমি তো দোকানে যেতে পারবো না, আমার জন্য তো ভিড় হচ্ছে, আমি তো সবাইকে নষ্ট করছি, তো দুটো ছেলেকে রাখতে হয়েছে। একটা গুমটিতে একবেলার দোকানদারি, 5টা থেকে 10টা পর্যন্ত ওখানে চা বিক্রি হয়। কত এমন ইনকাম হতে পারে ম্যাডাম যে যেখান থেকে আমি দুটো ছেলেকে মাইনে দেবো? আর আজকালকার ডেটে 6-7 হাজারের কমে কেউ কাজ করতে চায় না। কথা বলে যখন মানে চায়ের দোকানটা যখন নিয়েছিলেন, কথা বলে নেননি যে কত দিনের জন্য আপনাকে দেয়া হচ্ছে বা কি? যখন আমি চায়ের দোকানটি নিয়েছিলাম তখন আমাদের আমাদের ওনাদের সাথে পুরো ক্লিয়ার কথা হয়ে গেছিল কি আমার এই ভাড়া হবে এবং ওদেরকে একটা ডোনেশনও দিতে হবে। যেই ডোনেশনের অ্যামাউন্টটা ওনারা কোনো কিছু ফিক্স করেননি, ওনারা বলেছিলেন আগে ব্যবসা হোক, কেমন চলছে তার ওপর। এটা ক্লাবের লোকজনের সাথেই হয়েছে, কারণ ওই পুরো রাস্তাটা এন্টায়ার দোকানের দায়িত্ব বা ভাড়া তোলা এই তোলা সব ওনারা করেন। আমি মেয়ে মানুষ, আমি অত যুক্তিতর্কে যাইনি, আমার তখন মেন ফোকাস ছিল শুধু ব্যবসা। আমি ওখানে গেছি, কথা বলেছি, ওনারা যা বলেছেন না পুরো মানে কি বলবো একজন মানে আজ্ঞাপ্রিয় বা আজ্ঞাপায়ী ভৃত্যর মতো আমি সবগুলো মেনেছি। ইনফ্যাক্ট আমার থেকে যে পরপর 3 মাস ধরে ব্যবসা চালিয়েছি, পরপর 10,000 টাকা আমি ভাড়া দিয়েছি, মানে 3 মাসে 3,000 টাকা করে, তারও কোনো রসিদ ওনারা দেননি এবং আমিও জীবনে চাইনি। এখন যদি ওনারা আমাকে এই ব্লেম করে কি আমি ভাড়া দিইনি, তাহলে এটা একমাত্র উপরওয়ালা জানবে। আমি কিন্তু সবকিছুই মেনটেন করেছি। চলন্ত দোকান থেকে আমাকে নামিয়ে বলা হতো ভিড় হচ্ছে, হাতে পয়সা, সামনে লোকে চা চা করে চেঁচাচ্ছে, দুটো ছেলে বাচ্চা ছেলে নাকে জলে হচ্ছে, তার মধ্যে নামালো আমাকে দোকান থেকে, নামিয়ে আমি তো একটু গুমটির মধ্যে বসে থাকতাম, তো গুমটি থেকে নামিয়ে আমাকে বলা হতো যে ভিড় হচ্ছে আপনার জন্য কেন অন্য ব্যবসা হবে। লোকজন আর্ধেক খেয়ে পালিয়ে যেত, পয়সা দিত না। এগুলো আমি চুপ করে সহ্য করেছি এবং নমনীয় ভাবে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে দাদা আমাকে একটু সময় দিন, আমি এই ট্রাফিকের ব্যবস্থাটাও করে দেবো। সবকিছু করা, সবকিছু কিন্তু ওনাদেরকে বলে টলে সব চলছিল। হঠাৎ করে একদিন বৃহস্পতিবার আমাকে না জানিয়ে না শুনিয়ে কোনো ইনফরমেশন না দিয়ে পোস্টার মেরে দেওয়া হলো এবং পরে বলা হলো আপনি দোকান খুলবেন না। যে সময় তুমি ফিরতে তোমার ভয় কিসের? মানে তুমি নিজেকে সেফ ফিল করছো না কেন? একটা মহিলা হিসেবে সেফ ফিল করছো না কেন? সেফ এই জন্য, দেখুন প্রথম কথা আমার এটা ভয় লাগছে যে আমার প্রথম কথা সম্মানহানি হয়ে গেছে, শেষ। আজকে আমাকে এক একটা, আমি যাদের সাথে অলমোস্ট কনফার্ম কি আমি এরপরে নেক্সট যদি কোনো ব্রাঞ্চ খুলি ওনাদের সাথে খুলবো, প্রত্যেকটা মানুষ আমাকে রিফিউজ করে দিয়েছে। কেন? আমি ওখানে চা বিক্রি করে আমি এলাকা বদনাম করেছি, তাই জন্য আমাকে কেউ আজকে জায়গা দিচ্ছে না। তাহলে আমি যদি এখান থেকে চলে গিয়ে মানে আমার ব্যবসার জায়গাটা পুরোপুরি শেষ করে দিল। এটার জন্য যখন আমি প্রতিবাদ করছি আমি কিন্তু প্রথমে চুপ ছিলাম, কোনো কথা বলিনি। ক্লাবের লোকজন এন্টায়ার সময় প্রত্যেকটা মানে সোশ্যাল মিডিয়াতে বলছেন যে উনি এলাকার নাম বদনাম করছেন, উনি অশ্লীল হারকাত করেছেন ওখানে। এই সমস্ত জিনিসপত্রগুলো বলার পর যখন আমি মুখ খুলছি, এখন হতেও তো পারে যে আমি রাস্তা দিয়ে ওখানে 12টার সময় আসছি এবং যারা এই জিনিসটা শুরু করলেন তারা আমাকে, আমি স্কুটি নিয়ে বাড়ি আসি,
কিছুই না, একটা স্কুটি যদি এসে পেছন থেকে হালকা ধাক্কাই মারে, তাহলে তো আমার প্রাণটা শেষ হয়ে যাবে, আমার স্বপ্নগুলো শেষ হয়ে যাবে, এবং আমার আমার ওপর নির্ভর করা যে দুটো বাচ্চা ছেলে যারা সবজির দোকানে কাজ করতো, তাদেরকে বড় স্বপ্ন দেখিয়ে আমি ডেকে এনেছিলাম যে চল ভাই একসাথে আমরা লড়বো, একসাথে ব্যবসা করব, আজকে সব শেষ হয়ে যাবে। আজকে ইচ এন্ড এভরি ডে ওই ছেলেটা ফোন করে আমাকে যে দিদি মাইনেটা দাও, ফোনে রিচার্জ করতে পারছি না। পয়সা কোথায়? পয়সা কোথায়? সব মাল বাড়িতে পড়ে নষ্ট হচ্ছে, সমস্ত দুধের পেমেন্ট সব মালের লোকজন ফোন করছে, আমি বলছি দাদা একটু দাঁড়ান, এইসব দায়িত্ব কে নেবে? কেন ভয় পাবো না? আমার শুধু পেটে লাথি মারা হয়নি তা নয়, আমার আগামী দিনের পুরো প্রসপেক্ট কে নষ্ট করে দেওয়া হয়েছে। এরপর আমি কি করব? আমি এরপর যদি কলকাতা যাই, আমি যদি ক্লাবটা, আমি বলছি ক্লাবটা নিশ্চয়ই, আমি বলছি এমন কেউ ক্ষমতাশালী আছে যার উপর প্রশাসন মানে কিছু করতে পারছে না, ব্যবস্থা নিতে পারছে না। তুমি যে কমপ্লেনটা করলে, প্রশাসন কি করলো? মানে আমি বলছি তোমাকে সহায়তা দিবে, সবকিছু ঠিক আছে, কিন্তু প্রশাসন অ্যাকশনটা কি নিয়ে? কোনো অ্যাকশন, উনি তো বললেন কি আমরা কোনো অ্যাকশন, তোমার দোকান খোলানো নিয়ে কোনো অ্যাকশন নিতে পারবো না, বিকজ এটা পুরোটাই বেআইনি জিনিসপত্র। আমি বলছি বেআইনি জিনিস যখন হচ্ছে তখন কেন প্রশাসনের নাকের ডগায় একটা বেআইনি জিনিস হয়ে যাচ্ছে, সেটাকে বাধা দিতে পারছে না? আর যখন তোমার চা দোকান চলছে তখন পুলিশের তরফ থেকে তোমাকে কোনো সহায়তা দেবে বলছে, দিতে পারবে না ঠিক আছে, কিন্তু পুলিশ সহযোগিতা তো করবে অ্যাটলিস্ট। তারা কারা, কাদের কথা এইসব ম্যাম কথা, ক্লাবের কথা? ক্লাবের সমস্ত ওই স্থানীয় প্রশাসন, সরি অনেক ক্লাবের যে যারা উল্টো দিকে যে ক্লাব মেম্বার যেটা পুরো ক্ষমতায় রয়েছে, বা এই যে নোটিশটা গ্রামবাসী, এই গ্রামবাসী কারা? এটা তো আমারও প্রশ্ন যে এই গ্রামবাসী কারা? তাহলে তারা সামনে আসছে না কেন? সামনে এসে আমাকে প্রুভ করুক। ইনফ্যাক্ট এরকম অ্যালিগেশন লাগানো হয়েছে কি আমার দোকানের সামনে 3খানা অ্যাক্সিডেন্ট হয়ে তারা স্পট ডেড হয়ে গেছে। আজকে আমরা যখন শেরে পাঞ্জাবে খাবার খেতে যাই, সেখানে তো কয়েক কোটি অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য ওর মালিক দায়ী? আজকে রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলো তার মানে পাশের দোকানের মালিক দায়ী? আজকে আমাকে এটা বলা হচ্ছে আমার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমার জন্য পাড়া বদনাম হচ্ছে, আমার ড্রেসিং সেন্সের জন্য সবাই বাজে শিক্ষা, বাচ্চা বাচ্চা ছেলেরা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে বাচ্চা বাচ্চা ছেলের হাতে যখন ফোন দিয়ে নেট চালানো হচ্ছে এবং নেটে অশ্লীল ভিডিও তারা দেখে শিখছে, সেটা ঠিক আছে। আমি আমি একটা নর্মাল ওয়েতে, যেমন এখন কালচার চলছে ওই ওয়াইজ আমি গিয়ে দুটো কাজ করতে চাইছি, সেখানে সবকিছু ছেড়ে দিল অন্য কোনো লজিক্যাল জিনিসপত্র, যে হ্যাঁ ট্রাফিক হচ্ছে। এটাও বলা হচ্ছে যে মহিলা বলেই অসুবিধে। আমি আজকে আমার সামনে যে নিউজ চ্যানেল, আমি যে নিউজটা দেখলাম সেখানে আমিও হতভম্ব। সেখানে ক্লিয়ার স্বীকারোক্তি যে হ্যাঁ উনি মহিলা বলেই অসুবিধা হচ্ছে। এরপর তো আর কোনো কথা থাকতে পারে না। আমি আপনাদের উপর ছেড়ে দিয়েছি, আমি কাউকে না কোনো দোষ দিয়েছি না কিছু। আমি শুধু এটা চিন্তা করছি যে ভবিষ্যতে যদি আমার কাজের জায়গা না থাকে, তো সুইসাইড করা বা এই সমস্ত জিনিসপত্র ছাড়া আমি করব কি করে? সুইসাইড না করলেও তো অনাহারে মরে যাব, কারণ আমার পেছনে তো বদনামের ধাব্বা লেগে গেছে যে একে ভাগানো হয়েছে অঙ্কুরহাটি থেকে, ও গ্রামবাসীকে বদনাম করছিল তাই। চা বিক্রি করেছি, বদনাম করিনি কিন্তু। আমি বলছি একটা জিনিস, একদম এই মুহূর্তে দাঁড়িয়ে অসংখ্য দর্শক দেখছে, বলছি একটা যে পোশাক অশ্লীল বলা হচ্ছে, এইরকম ড্রেসিং সেন্সই তোমার থাকতো, সবাই ভাইরাল ভিডিও রয়েছে দেখে নিতে পারবে। আমি বলছি একটা জিনিস, যে সমস্ত ফুড ব্লগাররা এসে তোমার ভিডিও করতে, এখন তারা তোমার পাশে? দেখুন সবাই পাশে আছে কিন্তু ভার্বালি, কেউ কিন্তু সামনে এসে কোনো কথা প্রতিবাদ, এগুলোই তো হয়, এটাই তো সমাজের নিয়ম। সবাই তোমাকে দূর থেকে দিলাসা দেবে, পাশে থাকার কথা বলবে, কিন্তু যখন তুমি আশা করবে পাশে আসুন, তখন কিন্তু একটা মানুষও থাকে না। আমার ক্ষেত্রে এটার ব্যতিক্রম একদমই হয়নি, সবাই আমার পাশে আছে। তোমার দোকানে আর ভিড়, মানে হুম, যারা ভিডিও করার জন্য আরো বেশি মানুষের হ্যাঁ, অসুবিধে, হুম, হুম, চা খাওয়ার থেকে বেশি, হ্যাঁ, তারা হ্যাঁ। আজকে কিন্তু তারা তোমার না আজ পাশে নেই বলতে, ওই যে আমি ফোন করেছিলাম, আমি আমি তাদেরকে ফোন করেছিলাম যে আজকে এই ঘটনা হয়েছে। তো ওনারা বললেন যে ঠিক আছে, কি যখন যেভাবে সহায়তা লাগে বলবেন, আমরা আছি। আছি যে এরকম নর্মাল ভার্বাল কমিউনিকেশন। আমি এবার ওনাদেরকে আমি কি বা বলতে পারি? ওনারা দুটো ভিডিও করবেন, তারপরে সেটাকে নিয়ে আমি তো ভয়ে আমি প্রচন্ড ইনসিকিউর ফিল করছি ম্যাডাম। আমার এখানে প্রত্যেকটা লজিক আছে, আমি মানহানির মামলা করতে পারি, আমি হাইকোর্টে যেতে পারি। আর 5টা সাধারণ মানুষের কথা ভেবে আমি হাইকোর্টের ব্যাপারটা চিন্তা এখন একটুখানি স্থগিত রেখেছি। কিন্তু এইভাবে পাগলের মতো অপমান করতে থাকলে একটা মানুষ, আমরা আমরা আমাদের সম্মানটাই তো আসল। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আশ্বস্ত করছি পাপিয়াদিকে যে তোমার লড়াইয়ে বঙ্গ টিভি অন্তত থাকবে। তুমি জানো আমরা অনেক দূর থেকে তোমার খোঁজ করে এসেছি, বঙ্গ টিভি তোমার পাশে অবশ্যই
অবশ্যই আছে। আমি 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 বলছি যে একজন মহিলা, মানে আপনাকে দেখে না আমার কাছে এখন মনে হচ্ছে যেন আমি একটা অদ্ভুত পাওয়ার পেয়ে গেছি। কারণ আমি দেখতে পাচ্ছি যে পুরুষরা তো ঠিক আছে, একটা মহিলাও মহিলার পাশে নেই। একটা মহিলাও ছোট করছে যে হ্যাঁ একে তাড়ানো উচিত এখান থেকে, এই থাকা থাকা উচিত না। ভাইরাল হতে ম্যাডাম আমি সত্যিই আসিনি। আমি চিন্তা করেছিলাম বাড়ির কাছে, বাড়ির থেকে কাছে আছে একটা জাংশন এরিয়া, তো আমি ওখান থেকে যদি ছড়িয়েও ফেলি, যদি আমি ঘেঁটেও ফেলি, তাও আমি চুপচাপ বাড়ি চলে আসবো। আমি তারপর আবার নতুন কিছু শুরু করব, কিন্তু আমার নতুন কিছু শুরু করার রাস্তাটা আজ নেই। একদম, আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সত্যিই যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসন দেখে থাকেন, এই মুহূর্তে দাঁড়িয়ে পাপিয়াদির যে অবস্থা, আমি বলছি একটা শিক্ষিত মেয়ে ইংরাজিতে অনার্স করেছেন রীতিমতো, তিনি তিনি গর্ব করে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় একটা চা বিক্রি করছিলেন। চপ মুড়ি তেলে ভাজার কথা মুখ্যমন্ত্রী প্রায়শই বলেন, সেখানে আটকানো হচ্ছে ঠিক অঙ্কুরহাটির কোনখানটায়? ঠিক অঙ্কুরহাটি চেকপোস্টের মানে সামনে ইয়ামা শোরুম আছে, তার ঠিক উল্টো দিকে চৌধুরী পেট্রোল পাম্পের পাশে। আর আরেকটা কথাই বলতে চাই ম্যাডাম, যে আপনি ধরুন কোথাও রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে যদি পাশ থেকে কেউ টোন টিটকারি করে দুটো নাম দেয়, এখানে তার মানসিকতা খারাপ না আপনার মানসিকতা খারাপ? আমাকে ওখানে আমার দোকানের নাম টিয়ামো, আমাকে ওখানে বিভিন্ন ছদ্মনাম, রাশিয়ান দিদির চা, এইসব বলা হয়েছে। এবং এখন যারা ওই এলাকার লোকরাই এই নামটা দিয়েছে, এখন উল্টে বলা হচ্ছে যে বদনাম আমার জন্য হচ্ছে, কারণ ওই এলাকা এখন কেউ আর অঙ্কুরহাটি হিসেবে চেনে না, সবাই রাশিয়ান দিদির চায়ের দোকান হিসেবে চেনে। নামটা দিল কারা? বলছি পাপিয়াদি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সত্যি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আপনি যদি দেখে থাকেন, যদি পাপিয়াদিকে কোনো আইনি সহায়তা দেওয়া হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি বলছি তুমি যদি হাইকোর্টের দ্বারস্থ হও, অসংখ্য লয়ার আছে যারা, যেমন অলরেডি আমাকে তোমার ভিডিও সকালে আমি পোস্ট করেছিলাম, ফিরদৌস শামীম কন্ট্যাক্ট করেছে যে যদি তোমার দরকার হয়, একটা মহিলা যাতে স্ট্রাগল করছে যেভাবে, অলরেডি তিনি বলেছেন তুমি যদি আইনি সহায়তা চাও পেতে পারো। কিন্তু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আমরা আপনার জীবনী দেখে যদি কিছু শিখতে চাই, বা আমরা দেখেছি যে আপনাকে কত রকম ভাবে স্ট্রাগল করে আজকে আপনি সেই জায়গাটায় পৌঁছেছেন, সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা মেয়েরা যদি এগোতে চাই, বাট আমাদেরকে চরিত্রের দোহাই দিয়ে, নোংরামির দোহাই দিয়ে, অন্য ব্যবসার দোহাই দিয়ে টেনে নামিয়ে নিচে নামানো হচ্ছে। আমরা আমাদের দেশের বেকারত্ব যদি নিজে নিজে ঘটাতে চাই, সেখানেও আমাদেরকে এইরকম বাধার সৃষ্টি করা হচ্ছে। মেয়ে বলে ব্যবসা করতে পারবে না, মেয়ে বলে পরিবেশ নষ্ট করছে। তাহলে আর কি করব ম্যাডাম? আমাদের তো তাহলে আর কিছুই করার নেই। আমরা তো এখন মানে সত্যি বাড়িতে বসে কাঁদাই ছাড়া, আমাদের মেয়েদের কিন্তু আজকে কলি যুগে এসেও ওই সেম অবস্থা, যেটা মধ্যযুগ, মধ্যযুগের সত্যযুগ মধ্যযুগে মেয়েদের অবস্থা ছিল। ভেবেছিলাম যে ইকুয়ালিজমটা হয়তো সত্যিই আমাদের মানে কলিযুগে তৈরি হয়ে গেছে, কিন্তু না, ওটা বইয়ের পাতাতেই থেকে গেছে। আমরা সত্যি ইকুয়াল নই। মেয়েদের সত্যি কোনো রকম কোনো সিকিউরিটি, কোনো রকম কোনো নিজের ইচ্ছা, সব থেকে বড় কথা নিজের ইচ্ছা, স্বাধীন ভারতে নিজের ইচ্ছা মতো কিছু করা, সেটা মেয়েদের আজ পর্যন্ত সেই জায়গাটা নেই। আজকে মেয়েরা একটা বাইক চালালেও পর্যন্ত, ও বাবা মেয়েটা বাইক চালাচ্ছে, নিশ্চয়ই কেউ দিয়েছে, নিশ্চয়ই মেয়েদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, কিচ্ছু নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই যে আপনাদের অ্যাডভাইসেই তো আমি চিন্তা করেছিলাম কি হ্যাঁ, কোনো কাজ ছোট নয়, আমাকে কাজ করতে হবে, দাসত্ব নয়, নিজের সাম্রাজ্য নিজে তৈরি করব। আপনার মতো হব, লড়ে বাঁচবো। বাট আমি তো লড়ার জায়গা পাচ্ছি না, আমাকে তো বদনাম করে বাড়ির ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আজকে যেই ভাইরাল হয়ে আমি রাস্তা দিয়ে হাঁটলাম, লোকে এসে বলতে দিদি একটা সেলফি নেব, সেই আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি আমার নিজেকে ক্রিমিনাল বোধ হচ্ছে, যে আমি এমন কত বড় পাপ করে ফেলেছি যে আমি এখন রাস্তায় বেরোতে গিয়ে আমার লজ্জা বোধ হচ্ছে। আমি একটা পাড়া, একটা গ্রামকে বদনাম করে দিয়েছি চা বিক্রি করে। এবার বিচারটা আপনারাই করুন।